পাচ্ছেন এটা হচ্ছে গোলকধাম তীর্থ। এইখান থেকে শ্রীকৃষ্ণ স্বর্গনাথ জ্যোতির্লিঙ্গম, এটা হচ্ছে প্রথম জ্যোতির্লিঙ্গ। ভারতের পশ্চিম তীরে সৌরাষ্ট্র উপকূলে সোমনাথ এমন এক তীর্থক্ষেত্র যেখানে একদিকে রয়েছে প্রথম জ্যোতির্লিঙ্গম অর্থাৎ মহাদেবের মাহাত্ম্য, অন্যদিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের শেষ লীলাভূমি। আজকে আমাদের গল্পটা শুরু করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের প্রথম জ্যোতির্লিঙ্গম সোমনাথ দিয়ে। আজকের ভিডিওতে থাকছে সোমনাথ যাবেন কিভাবে, সোমনাথে কোথায় থাকবেন, সোমনাথ যাওয়ার আদর্শ সময় কখন, সোমনাথে দেখার জন্য কি কি স্থান রয়েছে, ফ্রিতে খাবার খাবেন কোথায় এবং সোমনাথ ট্যুরের জন্য কতদিন লাগতে পারে। ভিডিওটা শুরু করার আগে বলি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে বলি সোমনাথ যাবেন কিভাবে। আমরা দিউ থেকে বাইকার সোমনাথ গিয়েছিলাম, এই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা আহমেদাবাদ থেকে ট্রেন পেয়ে যাবেন যাওয়ার জন্য। মোট 10টি ট্রেন চলে, এর মধ্যে সবচেয়ে ভালো 22-957 সোমনাথ সুপারফাস্ট এক্সপ্রেস। সোমনাথে নিজস্ব ট্রেন স্টেশন থাকলেও তা বর্তমানে বন্ধ, তাই বর্তমানে সোমনাথের কাছের স্টেশন হলো ভিরাভাল। হাওড়া থেকে ভিরাভাল পর্যন্ত ডাইরেক্ট কোনো ট্রেন চলে না। এবার বলি সোমনাথে থাকবেন কোথায়। এই হোটেলটাতে আমরা আজকে আছি, আমাদের 2 দিনের বুকিং আছে এই হোটেলটাতে। রুমগুলো ভালো, নন এসি 800 টাকা আর এসি হচ্ছে 1100 টাকা। এই হচ্ছে আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তুলসী, হোটেলটার নাম হচ্ছে তুলসী হোটেল। এবার বলবো সোমনাথ যাওয়ার আদর্শ সময় কখন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সোমনাথের তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই সময়টাই সোমনাথ ঘোরার আদর্শ সময়। আমরা গেছিলাম পুজোর ছুটিতে অক্টোবর মাসে, তখন তাপমাত্রা একটু বেশিই ছিল। আমরা আজকে দিউ থেকে সোমনাথে এসেছি, সকাল 11টা নাগাদ হবে। এখন আমি সোমনাথে আছি। সোমনাথে আমরা একটা অটো বুক করেছি ঘোরার জন্য, সাইট সিনগুলো দেখার জন্য। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে সোমনাথের টেম্পারেচার খুব হাই। 4টে, 3:30, 4টের আগে কিছুতেই বেরানো যাবে না, প্রচণ্ড হাই। এখানে মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল চলছে। আর অটো আপনাদের নিয়ে সারা যে সাইট সিন যেগুলো আছে সেগুলো ঘুরিয়ে দিবে। এর জন্য 600 টাকা নিবে একটা অটো। অটো বেশ বড়, আপনারা যদি গ্রুপে থাকেন বা 5-6 জন থাকেন তাহলে অটোতে আরামসে হয়ে যাবে। আর অটোটা একবার দেখাবো আপনাদের, যে অটোটা আমি বুক করেছি, নিচে গিয়ে দেখাচ্ছি। এই অটোটা আমরা আজকে ভাড়া করেছি। এই অটোটা 500 টাকা নেবে, আমাদেরকে সোমনাথের যে সাইট সিন সেগুলো ঘুরে দেখাবে। আমি দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি, ওনার फ़ोन नंबर और नाम। भैया आपका नाम बताइए भावेश। और आपका फ़ोन नंबर बताइए। फ़ोन नंबर है 8785772299। ठीक है, अगर कोई आएगा तो आपके साथ कॉन्टैक्ट करेगा, आप कॉन्टैक्ट करेगा गिर सोमनाथ। ठीक मेरा है है। ठीक है ठीक। সোমনাথে কি কি দেখবেন। এটা হচ্ছে সোমনাথের বন্দর, এখানে মাছ ধরতে যায় এই জাহাজ জাহাজ নয়, এগুলো হচ্ছে স্টিমারগুলো। সোমনাথ বন্দর দেখে আমরা গেলাম সোমনাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত ভালকা তীর্থ দর্শনের জন্য। মন্দিরটা দেখতে পাচ্ছেন, যে মন্দিরের যে গেটটা, এটা হচ্ছে ভালকা তীর্থের গেট। এই ভালকা তীর্থ যেখানে শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করেছিল জরা নামক ব্যাস। এই ভালকা তীর্থধামে জড়িয়ে আছে মহাভারতের কাহিনী। গান্ধারীর অভিশাপে যখন যদুবংশ প্রায় ধ্বংসের মুখে, তখন শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে এই ভালকা তীর্থে আসেন। তখন এই ভালকা তীর্থ ছিল গভীর জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে একটি পিপল গাছে শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন। জরা নামে এক ব্যাধ সেই জায়গায় শিকার করতে আসে। দূর থেকে শ্রীকৃষ্ণের পা দেখে তাকে হরিণ মনে করে সে তীর নিক্ষেপ করে এবং এসে দেখে সেই তীর বিদ্ধ করেছে স্বয়ং দ্বারকাধীশকে। সে ক্ষমা প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ বলেন, এতে তোমার কোনো দোষ নেই, এটাই ছিল নিয়তি। ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র আর তুমি ছিলে বালি। সেই সময় গাছের আড়াল থেকে আমি তোমায় বধ করি, আর তোমার স্ত্রী আমাকে অভিশাপ দেয় যে পরের জন্মে আমার স্বামী আপনাকে একইভাবে বধ করবে। তাই দাপর যুগে তোমার জন্ম হয় জরারূপে আমাকে বধ করার জন্য। এরপর শ্রীকৃষ্ণ ভালকা তীর্থ থেকে হরিণ নদীর তীরে এসে দেহত্যাগ করেন। ভালকা তীর্থের মূল মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড এবং একটি শিবের মন্দির। জরা যেখান থেকে তীর নিক্ষেপ করেছিল সেই জায়গাটির নাম ছিল বানগঙ্গা, যেটি ছিল আমাদের দ্বিতীয় গন্তব্য।
এটা হচ্ছে বানগঙ্গা। এখান থেকে জরা তীর মেরেছিল শ্রীকৃষ্ণকে। আমরা দেখলাম ভালকা তীর্থ, ওইখানে তীরবিদ্ধ হয়েছিলেন শ্রীকৃষ্ণ, আর তীরটা মারা হয়েছিল এইখান থেকে। এটাই হচ্ছে সেই বানগঙ্গা। সোমনাথ মন্দির থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গার নাম বানেশ্বর। এখানে এলে দেখতে পাবেন সমুদ্রের ভেতর অধিষ্ঠান করছেন দুটি বড় শিবলিঙ্গ। লো টাইড অর্থাৎ ভাটার সময় সমুদ্র যখন পিছিয়ে যায় তখন এই শিবলিঙ্গগুলি জেগে ওঠে, আবার জোয়ারের জলে শিবলিঙ্গগুলি ঢেকে যায়। সমুদ্র সদা সর্বদা মহাদেবকে সিক্ত করে চলেছেন এই স্থানে। বানেশ্বর বা বানগঙ্গার ঠিক পাশেই রয়েছে শ্রী ভিতভঞ্জন মহাদেবের মন্দির। এটি সোমনাথের সবচেয়ে প্রাচীন মন্দির। এই মন্দিরে রয়েছে শ্রী গণেশের ভিতভঞ্জন রূপ ও মহাদেবের শশীভূষণ রূপ। ভেতরে ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ঢোকা নিষেধ থাকায় মন্দিরের বিগ্রহ দেখানো গেল না। মন্দির থেকে বেরোনোর সময় ফ্রিতে প্রসাদ দেওয়ার রীতি প্রচলন আছে এখানে। শ্রী ভিতভঞ্জন মহাদেব ও বানেশ্বর মহাদেব দেখে আমরা চললাম আমাদের আজকের সাইট সিনের পরবর্তী গন্তব্যে। এর পরের গন্তব্য ছিল গোলকধাম তীর্থ। এটা হচ্ছে গোলকধাম তীর্থ। এইখান থেকে শ্রীকৃষ্ণ স্বর্গে গেছিলেন। সোমনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই গোলকধামে এলে দেখতে পাবেন বেশ কিছু মন্দির ও হিরণ নদী। বলা হয় ভালকা তীর্থে তীরবিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ আহত হন। এরপর ত্রিবেণী সঙ্গমে স্নান করেন এবং শেষে এই স্থানে এসে দেহত্যাগ করেন ও তার নিজ ধাম বৈকুণ্ঠে গমন করেন। তার শেষ লীলার ঐশ্বরিক স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এখানে খোদাই করে রাখা আছে তার পদচিহ্ন। এখানে আছে আরও কিছু মন্দির, যেমন গীতা মন্দির। এই গীতা মন্দিরে দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্য সুন্দর মূর্তি। এই মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে শ্রীকৃষ্ণের লীলার নানান জানা অজানা কাহিনী। এরপর যে মন্দিরটা আমরা দেখেছিলাম ওটা হলো বলভদ্র গুহা। এখান থেকেই বলভদ্র শেষ নাগ রূপ ধারণ করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। এখানে আরও একটি মন্দির রয়েছে যেটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরের ভেতর লক্ষ্মীনারায়ণের সুবিশাল মূর্তি অধিষ্ঠিত আছেন। মন্দিরের ভেতর দেওয়ালে রয়েছে বিষ্ণুর 10 অবতারের বর্ণনা। এটাই হচ্ছে সেই পবিত্র হিরণ নদী। এরপর আমরা এলাম আমাদের পরবর্তী স্পটে। এখানে রয়েছে সূর্য মন্দির। মন্দিরের ভিতর রয়েছে সূর্য দেবতা ও ছায়া দেবীর প্রতিকৃতি। পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় এখান থেকেই সূর্য দেবতার প্রার্থনা করেছিলেন। এখানকার বেশিরভাগ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে সোমনাথ মন্দির আক্রমণের সময়। সূর্য মন্দিরের পাশেই রয়েছে সূর্যকুণ্ড। এই কুণ্ড দর্শন করতে হলে আপনাদের বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। এরপর দেখুন আদি শঙ্করাচার্যের মন্দির। মন্দিরের ভেতরে আছে আদি শঙ্করাচার্যের গুহা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গম, সরস্বতী মন্দির ও আরও বেশ কয়েকটি পয়েন্ট। আদি শঙ্করাচার্যের মন্দিরের ঠিক বিপরীতে আছে ত্রিবেণী সঙ্গম। হিরণ, কপিলা ও সরস্বতী নদীর মিলনস্থল এই ত্রিবেণী সঙ্গম। জরার তীরে বিদ্ধ হয়ে আহত শ্রীকৃষ্ণ গোলকধামে যাওয়ার আগে এখানে তার শেষ স্নান করেছিলেন বলে মনে করা হয়। পিতৃদোষ কাটাতে অনেকে এখানে শ্রাদ্ধ তর্পণ বা পিতৃপুজো করেন। এখানে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং জন্মমৃত্যুর চক্র থেকে মোক্ষ লাভ হয় বলে মনে করা হয়। দর্শনার্থীদের 3 নদীর সঙ্গমস্থল দেখানোর জন্য এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এরপর আমরা দেখলাম আজকের শেষ স্পট রাম মন্দির। এটি সোমনাথের সাইট সিনগুলোর সবচেয়ে নবতম সংযোজন। এই মন্দির রামচন্দ্রকে উৎসর্গ করে নির্মিত হয় 2017 সালে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের অনন্য সুন্দর মূর্তি। দ্বিতীয় দিনের সকালে আমরা স্নান করে পবিত্র মনে চলে এসেছিলাম সোমনাথ মন্দির দর্শনের জন্য। এখন দাঁড়িয়ে আছি সোমনাথ মন্দিরের সামনে। পেছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে সোমনাথের মন্দির, আর এটা হচ্ছে ফার্স্ট জ্যোতির্লিঙ্গম, প্রথম জ্যোতির্লিঙ্গম 12টা জ্যোতির্লিঙ্গমের মধ্যে। কিন্তু এখানে মোবাইল বা ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটের নিয়ে যাওয়া নিষেধ আছে, তাই নিয়ে যাওয়া যাবে না। এইখানেই জমা দিতে হবে। সামনে জমা দেওয়ার জায়গাটা আমি আপনাদের একবার দেখাচ্ছি। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মোবাইল, জুতো, ইলেকট্রনিক্স গ্যাজেট ইত্যাদি যা কিছু আছে সব কিছু জমা দিয়ে এইখানে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে মন্দিরের ভিতর ঢুকতে হবে। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে।
এইখানে হচ্ছে এন্ট্রি, এই এন্ট্রিতে গিয়ে ওইখানে মন্দির দর্শন করতে হবে। ভেতরেও জুতো রাখার জায়গা আছে, আর একটা ঘরের মতো আছে, ওইখানে জুতো রাখা যায়। আর ওই পাশেই আছে সি বিচ। এখানে ঘুরে যা দেখলাম, ভিতরের পরিস্থিতি খুবই ভালো, ভিতরে সব কিছু খুব সুশৃঙ্খলভাবে আছে। আর আমি এসেছি অক্টোবর মাসে, এখানে একদমই ভিড় নেই, যতক্ষণ খুশি দাঁড়িয়ে দেখা যাবে, কোনো অসুবিধা নেই, সুন্দর পরিবেশ, এখান থেকে আসতেই ইচ্ছা করবে না, দারুণ জায়গা। বারে বারে বিদেশি শাসকদের দ্বারা এই মন্দির আক্রান্ত হয়েছে। এর মধ্যে গজনী সুলতান মাহমুদের আক্রমণ সর্বশ্রেষ্ঠ। মোট 100বার আক্রমণ করে মাহমুদ এই মন্দিরের সোনাদানা লুট করেন এবং শিবলিঙ্গ ভেঙে ফেলার প্রয়াস ঘটান। আলাউদ্দিন খলজি ও ঔরঙ্গজেবকে নেই এই আক্রমণের তালিকায়, কিন্তু যতবারই এই মন্দির ভেঙে ফেলা হয়েছে ততবারই হিন্দু রাজারা এই মন্দির পুনর্নির্মাণ করেছেন। এবার আসুন আপনাদের দেখাই সোমনাথ ট্রাস্ট দ্বারা পরিচালিত বিনামূল্যে ভোজনালয়, খাওয়ার জায়গা। নিঃশুল্ক ভোজনালয়, এখানে ফ্রিতে সোমনাথের ট্রাস্টের তরফ থেকে খাবার পাওয়া যায়। এই যে মন্দির, আর মন্দিরের কাছে এইখানে আছে এটা। খাবারটা দিচ্ছে এখান থেকে, আপনি যত খুশি খেতে পারেন, আনলিমিটেড, এই খাবারটা আনলিমিটেড আছে।